দীপা। দীপা, সো দীপা বয়স কত এই মুহূর্তে? 30+। 30+। জন্ম জেলা কোথায়? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে। দীপা 30+ এজ এবং সিরাজগঞ্জে। সো দীপা, আপনি শুরু করেন, কোথা থেকে বলবেন? আমরা 4 ভাই 4 বোন, আমি ফ্যামিলিতে সবার ছোট। সবার ছোট। বাবা কি করতেন? বাবা ডক্টর ছিলেন, ভিলেজ ডক্টর। ভিলেজ ডক্টর। তো আমার যখন জন্ম হবে, আমি যখন পেটে ছিলাম, আমাকে মানে আমার মা চাচ্ছিলেন না আমার জন্ম হোক। আমাকে নষ্ট করার জন্য অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু হয়নি। তারপরেও আমার জন্ম হলো। তো আমি বড় হওয়ার পরে যেটা শুনলাম, মা প্রায়ই আমাকে বলতেন যে তোর জন্মের সময় তোকে চেয়েছিলাম মেরে ফেলবো, তুই যখন তোর জন্ম হয়নি তখনও ট্রাই করতাম, তারপরে জন্মের পরেও ভাবতাম যে অনেক মানে তার জানা একটা কাহিনী আছে যে কার যেন অনেক বাচ্চা ছিল, তো লাস্টে যে বাচ্চাটা হয়েছে ওটাও মেয়ে। তো মেয়ে হওয়ার পরে ওনাকে ওই বাচ্চাটাকে বারবার গোসল করতে করতে তখনই মেরে ফেলেছিল। তো মা আমাকে প্রায় এই কথাটা বলতেন যে আমি এটাও ভেবেছিলাম যে তোর জন্মের পর আমি এরকম করে তোকে মেরে ফেলবো। তো ছোটবেলা থেকে আমি খুব অবহেলা নিয়ে বড় হয়েছি ফ্যামিলিতে। মানে কেন অবহেলা নিয়ে বড় হয়েছে? মানে অনাকাঙ্ক্ষিত ছিলাম এজন্য। দাঁড়ান, আমি যেটা বোঝা যাচ্ছি যেটা হলো যে আপনি 2 ভাই 2 বোন। আপনারা? আমরা 4 ভাই 4 বোন। 8 ভাই বোনের সংসার। জি। এবং সবার ছোট হচ্ছে? সবার ছোট। অনাকাঙ্ক্ষিত ছিলেন, যে কারণেই মানে আপনি সবার ছোট, যেহেতু অনাকাঙ্ক্ষিত চাননি, আপনার মা চাইনি আপনি হন, যে কারণে আপনার প্রতি আচরণটা ভালো ছিল না। আচরণটা ভালো ছিল না, কিন্তু আমার বাবা নাকি আমাকে ভালোবাসতেন। তো আমি জন্মানোর পরে মানে আমার বাবার ইনকাম নাকি বেড়ে যায় অনেক। বাবা যে পেশাতে ছিলেন ওটা ইনকামটা বেড়ে যায়, এবং ওই বছর নাকি আমাদের জমিতে অনেক ফসলও বেশি হতে থাকে। তা এজন্য আমার বাবা অনেক বেশি ভালোবাসতেন আমাকে। মায়ের চেয়ে বাবা সন্তান রহমত এটা বলা হয়, এটা আমাদের ধর্মে আছে। মানে মায়ের চেয়ে আমার বাবার কাছে আমি বেশি আদর পেতাম, বাবা আমাকে বেশি ভালোবাসতেন। তারপর আমি মানে ছোটবেলা থেকেই আমার হচ্ছে পা ব্যথা করে, হাত পা ব্যথা করে, টনসিল ফুলতো। তখন ওই যে বাবার যে ওষুধ ছিল ওই ব্যথার ওষুধটা মাঝে মাঝে খাইয়ে দিতেন। তখন একটু কম মনে হতো, আবার কয়েকদিন পরে হাঁটতে পারতাম না, মানে একটু বেশি হাঁটলেই পা ব্যথা করতো। তারপর হাঁটা ছাড়াও বেশি ব্যথা করতো, এরকম হাত পা ফুলে যেত, ঘন ঘন টনসিল ফুলতো। তো এটা নিয়ে অনেকদিন আমি মানে অসুস্থ ছিলাম, অনেকদিন ভুগেছি এটাতে। মানে তখনও জানতাম না যে এরকম কোনো অসুখ আছে। তারপর এমনি বাবার ওষুধ খাওয়াতেন আমাকে, মানে তখন তো বাবা 94-এ মারা যান। তারপর আমাদের ওই পেশাটা মা দেখতেন, মানে গ্রাম্য চিকিৎসক হিসেবে মা ছিলেন। তো মা আমাকে ওষুধ খাওয়াতেন। তারপর একদিন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে একজন ডক্টরকে দেখানো হলো, উনি বললেন শিশু হসপিটালে নিয়ে যেতে। তো ওখানে যাওয়ার পরে ব্লাড টেস্ট করা হলো, উনি বললেন যে রিউমেটিক ফিভার। এবং ওইটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে জীবাণুর মাত্রাটা এত বেশি যে ডাক্তার বলছেন যে এর আগে কোনো পেশেন্টের শরীরে এতটা জীবাণু পাননি আমার যতটা পেয়েছিলেন। ওকে। তো ওখানে 5 বছর ট্রিটমেন্ট করা হয়। বয়স কত তখন আপনার? আমার বয়স কত আমার মনে নেই। আপনি স্কুলে পড়তেন ওই সময়টাতে? স্কুলে পড়তাম, বা পড়ার আগে থেকেই তো অসুস্থ শুরু হয়ে গেছে, তার ওই অবস্থায় আপনার স্কুলে যেতে হয়েছে? জি। তারপর আমি ওখানে ট্রিটমেন্ট করতে থাকি। তো একটা পর্যায়ে এসে মানে এত বেশি পরিমাণ ওষুধ খেতে হতো আমাকে, প্রতিদিন 13-14টা ট্যাবলেট খেতে হতো। আর মাসে 1 মাস পর পর 12 লাখ পাওয়ারের একটা ইনজেকশন ছিল, ওইটা আমার শরীরে পুশ করা হতো। এবং ওই ইনজেকশনটা এত বেশি পাওয়ারফুল ছিল যে 1 মাসে যে পাশে নিতাম তারপরের মাসে ওইটা অন্য পাশে নিতে হতো, কোমরে ওইটা ইউজ করা হতো, পুশ করা হতো। তো ওইটা যদি পরপর 6 বার এক পাশে পুশ করা হতো তাহলে ওই সাইডটা পঙ্গু হয়ে যেত, মানে এতটাই পাওয়ারফুল ছিল ওইটা। তো আমার ট্রিটমেন্ট করা হচ্ছে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, ধীরে ধীরে বেশি হয়ে যাচ্ছে। তো আমি তো তখন ক্লাস 3 থেকে আমি প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আমাদের গ্রামে মাদ্রাসা ছিল, আমাকে মাদ্রাসায় দেয়া হলো, ক্লাস 4-এ ভর্তি করে দেয়া হয়েছিল। তো আমি মানে ধীরে ধীরে পড়তাম, কোনো কিছু মনে রাখতে পারতাম না। ওষুধ খাওয়ার জন্য আমি ওই মানে পড়াশোনা করছি, খুব আগ্রহ ছিল আমার। আমি যখন পড়তে বসছি হয়তো একটা লাইনের শুরুতে পড়তাম, পরে লাইনের শেষে যে ফার্স্টের কি ছিল ওইটা আমি বলতে পারতাম না, মানে আমার কোনো কিছুই মনে থাকতো না। আচ্ছা।
আর তখন মানে আমার মনে আছে আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, 8-এ পড়ি যখন, তখন মানে আমাদের যে উপজেলাতে যে ডাক্তারকে দেখানো হতো উনি বলেছিলেন যে আমার 2টো কিডনি এবং হার্টের ভাল্বটা একদম ড্যামেজ হয়ে গেছে। আর ওই সময়টা আমাদের গ্রামের অনেকেই রিউমেটিক ফিভারে মারা যায়। তো ভাইয়া তখন, বড় ভাইয়া ঢাকাতে জব করেন, ভাইয়া একদিন বাড়ি গিয়েছেন, মা তখন খুব কান্নাকাটি করছেন যে ওর এরকম অবস্থা, অনেকেরই তো শুনেছি ঢাকাতে নিয়ে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে, তো ওকে একবার ঢাকাতে দেখানো যায় না। তারপর ভাই আমাকে ঢাকাতে নিয়ে আসেন 99-এ। আচ্ছা। তারপর ঢাকাতে আমার ট্রিটমেন্ট শুরু হয়। আমার উপজেলাতে 5 বছর ওখানে ট্রিটমেন্ট করার পরে যখন একদমই খারাপ অবস্থা, কোনোভাবে ডেভেলপ হচ্ছিল না, তখন আমাকে ঢাকাতে নিয়ে এসে ট্রিটমেন্ট শুরু হয়। তারপরে এখানেও সেম অবস্থা, আমার অনেক ওষুধ খেতে হতো এবং প্রতি মাসে আমাকে ইনজেকশন নিতে হতো। আর প্রতি মাসে আমাকে এখানে চেক আপ করানো হতো। তো ভাইয়া প্রতি মাসে আমাকে ওষুধ কিনে দিতেন এবং মাস শেষে যদি কোনো একটা ওষুধ কিনতে হতো, মাকে যদি বলতাম যে মা আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমার ওষুধ কিনতে হবে, মা খুব রাগারাগি করতেন, বলতেন যে এত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না, তোর জন্য আমার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, তোর পিছে যত টাকা খরচ করি এটা যদি আমি জমা করে রাখতাম তাহলে আমার অনেক কিছু করতে পারতাম আমি এই টাকাটা দিয়ে। উইথ ডিউ রেসপেক্ট, আমি এখানে একটা কথা বলি, মাদেরকে নিয়ে দুনিয়াতে আসলে কোনো আলোচনাই হয় না, সমালোচনাই হওয়া উচিত না। জি। এটা মারা যে খুব ইন্টেনশনালি করেন তাও না, তবে এটা ঠিক যে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কারণ ওই বাচ্চা কিন্তু ওই সময় বোঝার কথা না, মা হয়তো রাগে কষ্টে অন্যান্য চাপের কারণে এই ধরনের কথা বলেছেন, কিন্তু এটা ঠিক যে আমরা তো সবাই বড় হয়েছি, আমরা ওই বয়সটাকে যদি একটু বোঝার চেষ্টা করি যে মা আমাকে কেন এরকম ব্যবহার করবে, মা আমাকে কেন এই কথাটা করবে। ছোটবেলায় মার হাতে মার খায়নি এরকম বাচ্চা খুব কমই আছে, হ্যাঁ, কিন্তু ওই যে মার খেলে যে নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগাটা তৈরি হয় বা এটা খুব এক্সট্রিম লেভেলে যে খুব বড় রকমের একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এইটাও একটু মাদেরকে চিন্তা করতে হবে এবং প্যারেন্টাল সাইড থেকেও একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা থাকে একবার বিয়ন্ড কন্ট্রোল, অনেক সময় দেখা যায় কিছু বলা যাচ্ছে না, তখন রাগে ক্ষোভে অনেক ধরনের বাজে কথা বলে ফেলে এবং যেটা হয়তো তার মনে একটা ইম্প্যাক্ট তৈরি করে। তবে এটা ঠিক যে আপনি যেটা বলছেন সেটা খুব দুঃখজনক, তবে আমি কেন জানি বলতে চাই যে আসলে মা তো মা হয়তো ওইটা মিন করে বলেননি। যাই হোক, বলেন তারপর। তবে আমার আপুকে আমার চেয়ে বেশি ভালোবাসতেন, এগুলো চোখে লাগে খুব। হ্যাঁ, মানে মা বলতেন যে আমার যে সন্তানরা আছে তাদের মধ্যে আমি আমার বড় ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি আর সেজো মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসি। এনাদের দুজনকে নাকি মা আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, এরকম বলতেন। তো আমি মানে ওই অসুস্থ থাকতাম, আর মানে ফ্যামিলিতে ছোট হলে ছোটরা সবসময় বেশি সাপোর্ট পায়, সবকিছু বেশি বেশি পায়, এটা আমি কখনোই পেতাম না। তো মা বলতেন যে তুমি তো হাঁটতে পারো না, তোমাকে বাহিরে দেব কি করে, তোমাকে এই গ্রামের মাদ্রাসাতেই পড়তে হবে। তো পড়তাম, আমি খুব আগ্রহী ছিলাম পড়াশোনাতে, যদিও ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার স্কুলে যখন পড়তাম ওই 7, 8, 5 আমার বই ওইভাবে কিনে দেওয়া হতো না, আমাকে যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বই কিনে দিবে এইভাবে দিত না, মানে আমার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। পরে আমাদের গ্রামে যে ফ্রেন্ডরা ছিল ওদের কাছ থেকে আমি বই নিয়ে পড়তাম এবং শর্ত ছিল যে পরীক্ষার দিন ওদেরকে দেখাতে হবে। ওদের কাছ থেকে বই নিয়ে পড়তাম, আমি পরীক্ষার সময় একটা ছিটে 3 জন করে বসা হতো, আমি মাঝখানে বসতাম আর 2 জন 2 পাশে বসতো, ওরা আমারটা দেখে দেখে লিখত। আমি যখন এসএসসি পরীক্ষা দেই 2001 সালে 2টো সাবজেক্টে ফেল করি, আরবিতে এবং অঙ্কতে। ফেল করার পরে 2002 সালে আমি আবার 2টো সাবজেক্ট পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে তখন আবার আমি অঙ্কে পাশ করি, আরবিতে ফেল করি। 2002 সাল থেকে একটা নিয়ম চালু ছিল যে কেউ এক সাবজেক্টে ফেল করলে কলেজে ভর্তির সুযোগ পাবে। তো আমাকে কলেজে ভর্তি করে দেয়া হয় যে ইয়ার লস দিব না, তুমি কলেজে ভর্তি হও। তো কলেজে ভর্তি হলাম, হওয়ার পরে 1 বছর ক্লাস করলাম, আমি আবার এসএসসি পরীক্ষা দিলাম, আমি আবারও একটা সাবজেক্টে ফেল করলাম। ফেল করার পরে আমার কলেজের ভর্তিটা বাতিল হয়ে গেল। মানে কয়বার ফেল করলেন পরপর? 3বার ফেল করলাম। মানে এমন যে ছিল যে আপনি পড়াশোনা করতেছেন কিন্তু আপনি মনে রাখতে পারছেন না? আমি মনে রাখতে পারছি না। আচ্ছা। আমি খুব পড়তাম, মানে সব সময় হয়তো বসে কোনো কাজ করছি, আমার পাশে বইটা খোলা আছে, আমি পড়ছি। মানে ও চেষ্টা করছে কিন্তু গিভ আপ করে নাই, ফেল করে যাচ্ছে কিন্তু আমি হাল ছাড়েনি।
তারপর যখন আমার এসএসসি রেজাল্ট হতো আমি ফেল করতাম, মা খুব বকাঝকা করতেন যে তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না, তুই মরে যেতে পারিস না। মানে আমার ফ্যামিলিতে আমার কাজিন যারা ছিলেন ওনারা ভালো স্টুডেন্ট। প্রতি বছর এই 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 বিশেষ সময়টা তাহলে ওর মনটা কেমন থাকতো? ও সারা বছর চেষ্টা করছে বা পারছে না। যাই হোক, আমাদের প্যারেন্টাল জায়গাগুলো ডেভেলপ করা উচিত। অনেক সময় আমি সুইসাইড করার জন্য ট্রাই করেছি, কেন জানি হয়নি। তারপরেও পড়াশোনা চালিয়ে যেতাম। তো আমার ভাইয়া ভাবি দেশের বাইরে থাকতেন, ভাইয়া ভাবি মাকে চিঠি লিখতেন যে ও যে বেঁচে আছে এই তো অনেক কিছু, ওকে কখনো প্রেশার দিয়েন না, ও নিজের ইচ্ছা মতো যতটুকু পড়াশোনা করতে পারবে করবে। আবার রেজাল্টের সময় মা আবার রাগারাগি করতেন। তখন আমার সেজো কাকা ছিলেন, আমার কাকা মাকে খুব বোঝাতেন যে দেখেন ও যে আগ্রহ করে পড়াশোনা করে এই তো অনেক কিছু, ওর তো বেঁচে থাকারই কোনো কথা না। তো এইভাবে চলতে থাকে। তারপর 2003 সালে আমি এসএসসিতে আবার ফেল করার পরে মাকে বললাম যে আমি পড়াশোনা করব, তবে মাদ্রাসাতে পড়বো না, আমি মাদ্রাসার পড়াটা পারছি না, আরবিটা, তো আমি হাই স্কুলে ভর্তি হব। মা বললেন যে হাই স্কুল তো আবার দূরে, তোমাকে বাহিরে যেতে হবে, তুমি তো হাঁটতে পারো না তখনও ঠিক মতো, মানে হাঁটলেই ব্যথা করে। তো তারপরে ওই সময় আমার এক রিলেটিভ একটা হাই স্কুলে জব করেন 2004 সালে। ওই সময় হচ্ছে আমাদের উপজেলাতে যে হাই স্কুল ছিল ওখানে ভর্তির ব্যাপারে আমার আপু কথা বলতে গিয়েছেন। তো ওই ভাইয়া আমাদের বাড়িতে এসেছেন, আসার পরে বলছেন যে আমার স্কুলে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন চলছে, তো আমার নামে একজন স্টুডেন্টের নাম ছিল, বলছেন যে ওই নামে আমি রেজিস্ট্রেশন করেছি, ওকে অন্য স্কুলে দেওয়ার দরকার নেই। তো আমি বললাম যে আপনার স্কুলটা তো বেশি দূরে, আমি ওইখানে যেতে পারবো না, আর আমি ওইখানে পড়বো না। ভাইয়া বললেন যে না, তোমার ক্লাস করতে হবে না, তুমি শুধু এসএসসি পরীক্ষাটা দিও। তো বললাম যে ঠিক আছে। তো তখন বই টই নিয়ে বাড়িতে পড়ি। তো আমি তো সারা জীবন মাদ্রাসায় পড়ে এসেছি, ক্লাস 4 থেকে এসএসসি পর্যন্ত। তো তখন মানে বুঝতে পারছিলাম না, অঙ্কটাও জটিল লাগে, ইংলিশটাও জটিল লাগে। 3 মাস কোচিং করলাম। কোচিং করার পরে আমি হাই স্কুল থেকে আবার পরীক্ষা দিই 2005-এ। ওখানে পরীক্ষা দেওয়া আমি আবার অঙ্কে ফেল করি। আচ্ছা, অঙ্কে ফেল করার পরে তারপর প্রাইভেট পড়তাম, মানে 4 বার ফেল হলো। 4 বার ফেল হলো, এসএসসি 4 বার। এসএসসি 4 বার। আমার গ্রামে একজন টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার, ওনার কাছে আমাদের ফ্যামিলি সবাই প্রাইভেট পড়তো। তো আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম অঙ্ক। উনি আমাকে এমনভাবে অঙ্ক করাতেন, আমি কিছু না বুঝলেও ওই মুখস্থ করে ফেলতাম অঙ্ক করতে করতে। ওকে। তো এইভাবে আমি 2006 সালে এসএসসি পাশ করি। আপনি শেষমেশ পাশ করলেন? শেষমেশ 5 বারের বার গিয়ে না 6 বারের বার? 5 বারের বার। 5 বারের বার। আচ্ছা, 5 বারের বার আমি এসএসসি পাশ করি। তো এসএসসি পাশ করার পরে আমার কখনো মনে হয়নি যে একবার ফেল করি, 2 বার ফেল করছি, লেখাপড়া বন্ধ করে দেই, 3 বার ফেল করেছি? না, আমার এটা মনে হতো না। সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করতো, গ্রামের অনেকেই বলতো যে ও জীবনে কোনোদিন পাশ করতে পারবে না, ও যদি কখনো পাশ করে আমার হাতের তালু দিয়ে গাছ বের হবে। একটা জিনিস মনে রাখবেন, এই মেয়েটা যে চেষ্টাটা করছে, এই চেষ্টাটা কারণে সে 5 বার পর্যন্ত যেতে পেরেছে। এটাকে যেন আমরা বড় করে দেখি, 1। আর 2 নম্বর হচ্ছে যে ও যে উইকনেস ফেলটা করছে, এই ফেলটার কারণটা হচ্ছে হলো ওর ছোটবেলায় যে বিশাল রকমের একটা অসুখ হয়েছিল, সেই অসুখটা, এবং যার কারণে ওর মেমোরিটা লাস্ট করে না। মানে পড়ছে, কিন্তু পড়তে গেলেও সারাদিন পড়ছে কিন্তু মনে রাখতে পারে না। ও যেটা বলছিল একটু আগে, যে একটা বাক্য পড়ে শেষ মাথায় আস্তে আস্তে বাক্যের প্রথমে কি আছে সেটা আমি মনে রাখতে পারি না। যাই হোক, সেখানে আসলে কারোরই কোনো কন্ট্রিবিউশন ছিল না, নট ইভেন ফ্যামিলি। ও নিজের চেষ্টায় 5 বারের বার গিয়ে ও পাশ করেছে। তারপর আমার ভাবি বললেন যে তুমি এবার এসএসসি পাশ করলে তুমি কি পড়বা? মার ইচ্ছা ছিল ডিপ্লোমাতে ভর্তি করবে। তা আমি বললাম যে মা, আমার তো সাহিত্য নিয়ে অনার্স করার ইচ্ছে, আমি যদি ডিপ্লোমা পড়ি আমি অনার্স করতে পারবো না। আমি কলেজে ভর্তি হই। ওই ফার্স্টে ফেল করার পরে যে কলেজে ভর্তি হয়ে আমি কলেজ থেকে বের হয়ে আসি, আমি এসএসসি পাশ করার পরে ওই কলেজে আবার ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওই কলেজে পড়াশোনা করতাম। আগে যে স্যাররা ছিলেন 2002 সালে 2006 সালে ওই স্যাররা আছেন। তো অনেকেই তাকিয়ে থাকেন, আমার তো আগের কাহিনীটা অনেক স্যারই জানেন। তো ওই কলেজে একজন ইংলিশ টিচার ছিলেন, উনি ভীষণ ভালোবাসতেন আমাকে এবং অনেক উৎসাহ দিতেন সবকিছুতেই। উনি চাইতেন আমি ভালো কিছু করি। আর আমি ছোটবেলা থেকেই লেখালেখি করতাম, কবিতা লিখতাম। আর আমি যতবার রেজাল্ট খারাপ করেছি, এসএসসিতে ফেল করেছি, দেখা যেত তখনই আমি একটা না একটা কবিতা লিখতাম যে আমি ফেল করেছি, আমাকে হার মানা যাবে না, আমি যেন আরো ভালো কিছু করতে পারি, এটা নিয়ে আমি কবিতা লিখতাম। তো আমি যখন 2008 সালে এইচএসসি পাশ করি, আমি অ্যাডমিশন দেই অনার্সে ভর্তির জন্য। তো তারপর আমি যখন ফার্স্ট অ্যাডমিশন দেই
তখন আমি অনার্সে চান্স পেয়ে যাই, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে ভর্তি করে না, আমাকে বাহিরে রাখবে না, আমাকে অনার্সে পড়াবে না। তো তারপর ডিগ্রিতে এনে ভর্তি করে দেয়া হয় আমাদের উপজেলাতে যে কলেজ আছে ওখানে। তো আমি আমার যে কলেজে যে ইংলিশ স্যার ছিলেন উনি এটা নিয়ে খুব মন খারাপ করেন যে তুমি চান্স পেলে তোমার ফ্যামিলি কেমন তোমাকে ভর্তি করলো না। তো আপু পছন্দ করে বিয়ে করেছিলেন। তো আমি যদি বাহিরে থাকি, আমি যদি এরকম কিছু করি, এজন্য ওর সব চাপটা আমার উপর আসতো। আর আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিলাম, আমার অনেক ছেলে বন্ধু ছিল, ছেলেদের সঙ্গে আমার বড় হওয়া, ওদের সঙ্গে খেলা, রাস্তায় যে ফুটবল খেলতাম, এই অবস্থা। তো তারপর আমাকে ডিগ্রিতে ভর্তি করে দেয়। ভর্তি করার পরে আমাদের তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে ইংলিশ ছিল, আমি তখন ইংলিশ প্রাইভেট পড়তাম। তো ওইখানে কয়েক মাস প্রাইভেট পড়ার পরে 1 মাস আমি প্রাইভেট না পড়ে 300 টাকা চুরি করি ওখান থেকে। বাসায় বলেছি প্রাইভেট পড়েছি, কিন্তু আমি না পড়ে ওই টাকাটা চুরি করি। ওইটা দিয়ে আমি আবার রিঅ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করে আমি চুরি করে পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে ওইখানে আবার আমি চান্স পেয়ে যাই। চান্স পাওয়ার পরে বাসায় যেয়ে বলি, সবাইকে বলি যে আমি আবার চান্স পেয়েছি। তো মা বলছেন যে তুই চান্স পেয়ে সবাইকে বলছিস, তোকে যদি আমি ভর্তি না করি, তোকে টাকা না দিলে তুই টাকা পাবি কোথায়? ও তখন আমি ভাইবা দিয়ে এসেছি ওই কলেজে। ভাইবা দিয়ে আসার পরে মাঝখানে একদিন সময় ছিল ভর্তির, 2900 টাকা লাগবে। মাকে এসে বললাম, মা কিছুতেই আমাকে ভর্তি করবে না, টাকাও দিবে না। তখন আমাদের ফ্যামিলিটা অনেক সচ্ছল, আমাদের কোনো অভাব অনটন ছিল না, ভাইয়ারা সবাই এস্টাবলিশড, ছোট আপুর বিয়ে হয়ে গেছে, তখন আমি শুধু একা আছি ফ্যামিলিতে। তো মা আমাকে টাকা দেবেন না। তারপর আমার কাছে একটা কানের দুল ছিল স্বর্ণের, আমি কিছুদিন আগে ওইটা বানিয়েছি, ওইটা তখন হয় 2300 টাকা। কিন্তু আমি বিক্রি করতে গিয়ে দেখি ওইটার দাম একজন বলে 1100, একজন বলে 1300। আমি কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারছি না। তো আমার ইন্টার লাইফের ফ্রেন্ড ছিল শিশির, তো ওকে বললাম যে দোস্ত আমি তো টাকা পাচ্ছি না, কি করি, আমি তো এবারও ভর্তি হতে পারবো না। আমার ফ্রেন্ড রাস্তায় যে মানুষের কাছ থেকে টাকা তোলে আমাকে ভর্তি করার জন্য, 2900 টাকার বোধহয় 200 না 300 টাকা কম ছিল এই ফর্ম অনার্সে ভর্তি করার জন্য। এটা আপনার ফ্যামিলি সামর্থ্য ছিল না? না, আমার ফ্যামিলি আমাকে ভর্তি করবে না। ওই যে আমার আপু সামর্থ্য ছিল কিন্তু আপনাকে দেবে না। তারপর ও আমাকে ফোন করে যে দোস্ত 200-300 টাকা কম আছে, কি করবি? তখন বললাম যে প্রবলেম নেই, ওই কলেজে একজন নেতা ছিলেন যে উনি আমার পরিচিত, ওনাকে বললে হয়তো কাজ হবে। তখন আমি ফোনে কথা বলছি, মা তখন ওইটা শুনতে পেয়েছেন। মা শুনে বলছেন যে তুই কার কাছে টাকা নিচ্ছিস? তো বলতেছে যে তুই ওর কাছ থেকে টাকা নিচ্ছিস, এইটা দিবি কিভাবে? আমি বলছি যদি কোনোদিন শোধ করতে পারি করব, না হলে আমি করব না। তারপর মা তখন বলছে যে ওর কাছ থেকে টাকা নিতে হবে না, আমি তোকে টাকা দিব, তবে একটা শর্ত আছে। তো বললাম কি শর্ত? মা বলছেন যে তুই কোনোদিন ভার্সিটিতে ক্লাস করতে পারবি না। কেন চাচ্ছিল না যে আপনি ক্লাসে যান? ওই যে বললাম না যে আপু রিলেশন করে বিয়ে করেছিলেন। তো আপনার মায়ের ধারণা ছিল যে আপনি শুধু মায়ের ধারণা না, আমাদের ফ্যামিলি সবার ধারণা ছিল ভার্সিটিতে গেলে প্রেম করবে। হ্যাঁ, ভার্সিটিতে গেলে প্রেম করবে। আর আমার আপু অনেক ভদ্র ছিলেন, খুব কম কথা বলতেন, ওকে সবাই খুব বিশ্বাস করত। আর আমি খুব চঞ্চল ছিলাম, আমাকে কেউ বিশ্বাস করতো না। বললাম যে ঠিক আছে, তুমি আমাকে অন্তত ভর্তিটা করে দাও, আমি কোনোদিনও ক্লাস করব না, আমার শুধু একটা ইচ্ছেটা পূরণ হোক যে আমি অনার্সে ভর্তি হয়েছি। তারপর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখন কলেজে যাব, কলেজে যেতে দেবে না, যে সপ্তাহে একদিন যাই, একদিনে 100 টাকা দিত, যে ঠিক আছে তুমি যাও। সকালে আমাদের বাড়ি থেকে আমাদের উপজেলাতে যেতে 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় লাগতো, এবং ওখান থেকে একটা বাস যেত আমাদের জেলা শহরে, ওইটা সকাল 7:10, এবং ওই সকাল 7:10 বাসটা ধরার জন্য আমার বাড়ি থেকে আমাকে ভোর 4:45 বের হতে হতো। তো আমি রাত্রে 3:30টার দিকে উঠতাম। আমার সেজো ভাবি ছিলেন, ওনার অবদানটা আমি কোনোদিনও শেষ করতে পারবো না, আমার প্রতি ওনার যে অবদান, আমি ওনার কাছে চিরঋণী। তো ভাবি ওই 3:30টায় উঠে আমার জন্য রান্না করতেন, রুটি বানাতেন, সবকিছু করে দিতেন। তো আমি তখন ওই ভোর 4:45টায় বাড়ি থেকে বের হতাম, ক্লাসে যেতাম, 2-1 মিনিট লেট হলে স্যার ক্লাসে ঢুকতে দিতেন না। আচ্ছা। তো স্যারকে একদিন বললাম, স্যার আমি তো দূর থেকে আসি, আমাকে যদি ক্লাসে না ঢুকতে দেন আমার প্রবলেম হয়ে যাবে। তো এরপর ক্লাসে গেলে স্যার ঢুকতে দিতেন। আচ্ছা। তো অনার্স ফার্স্ট ইয়ার যখন ফাইনাল এক্সাম, মাকে বললাম যে আসলে এইভাবে তো সম্ভব হচ্ছে না, সপ্তাহে একদিন ক্লাস করে আমি তো রেজাল্ট খারাপ করব, তো আমাকে ওখানে থাকতে দিতে হবে।
তো ভাইয়াদের সাথে কথা বললেন, মানে শর্ত একটাই ছিল, ফাইনাল এক্সাম শেষ হলে চলে আসতে হবে। 3 মাসের জন্য আমি ওখানে একটা বাসায় যেয়ে উঠি। ওঠার পরে ওখানে 3 মাসের জন্য উঠি। আমার বেড টেড কোনো কিছু কিনতে দিবে না বাসা থেকে, শুধু একটা তোষক নিয়ে যাই, তোষক, বালিশ টালিশ এগুলো। তারপর মাসে আমাকে 1500 টাকা দিত, ওইটা দিয়ে চলাটা খুব টাফ হয়ে যেত। তারপরেও থাকতাম, দেখা যেত যে একদিন ডাল রান্না করলে ডালটা যদি বেশি টেস্ট হতো, ওইটা তাড়াতাড়ি শেষ হবে, আমি ওইটার মধ্যে পানি ঢেলে দিতাম। তারপর অনেক সময় আমার বাজার করার টাকা থাকতো না, 1 দিন 2 দিন না খেয়ে থাকতাম। মানে রুমমেটরা ভালো ছিল, পাশের রুমে যারা ছিল তারাও ভালো ছিল, ওরা যখন বুঝতে পারতো আমাকে খেতে দিত। আর ফ্লোরিং করে থাকবো, ওরা ফ্লোরিং করতে দিত না, ওদের বেডে থাকতাম। এভাবে থাকতে থাকতে একদিন একজন বলেই ফেললো যে তোর তো কিছুই নেই, থাকিস আমার বেডে, টেবিল ইউজ করিস আন্টিরটা, তুই আসলে কি এরকম। তারপর মানে খাওয়া দাওয়ার জন্য অনেক সময় কথা শোনাতো যে তুই তো জীবনে কোনোদিন মাছ কিনিস না, সবসময় শুটকি খাস। তো এভাবে আমি অনার্স ফার্স্ট ইয়ার এক্সামটা কমপ্লিট করি। তখন বাসা থেকে বলে যে চলে আসো, আর ওখানে থাকতে হবে না। তারপরেও আমি জোর করে থাকি। তারপর আমি এক্সাম হলে বসে আছি, মানে খুব শক্ত করে সবকিছু ধরে আছি যেন কেউ বুঝতে না পারে। তো ওরকম থাকতে থাকতে খাতা দিয়েছে, আমি কোনো রকম নামটা লিখে সবকিছু ফিল আপ করেছি। তারপর আমার খিঁচুনি উঠে যায়, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ওখানেই অসুস্থ হয়ে পড়ি। তারপর আমাকে ধরে নিয়ে বাহিরে নিয়ে অনেকক্ষণ মাথায় পানি টানি ঢালা হয়, ডাক্তার নিয়ে আসার পরে ডাক্তার ওষুধ দেয়, বোধহয় ইঞ্জেকশনও দিয়েছিলেন। পরে আমাকে বলেন যে বেডে এক্সামটা দাও। এমনিতেই ওই দিনের ওই সাবজেক্টটা অনেক হার্ড ছিল, তারপরে অসুস্থ, যদি বেডে দেই তাহলে তো আরও খারাপ হবে। পরে আমি 4 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার বেশি লিখতেই পারিনি। তারপরে কোনোভাবে আমি এক্সামটা শেষ করি। এক্সাম শেষ করে যখন বের হই, ওই কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন। তো স্যার আমাকে ডেকে বলছেন যে তোমার মানসিক প্রবলেম কবে থেকে। আমি বললাম স্যার আমার তো মানসিক প্রবলেম নেই। স্যার বললেন যে আমি সবই জানি, এই প্রবলেমটা আমারও ছিল। তো উনি ঢাকা মেডিকেল কলেজের এক ডক্টরের অ্যাড্রেস দিলেন। উনি আমাকে বললেন যে কালকে এক্সাম নেই, তুমি ঢাকায় চলে যাও, ওনাকে দেখাও, তোমার যে অবস্থা তোমার আরও খারাপ কিছু হবে। তো আমি ঢাকাতে আসি, ওইখানে ডাক্তার দেখানোর পরে ধীরে ধীরে এতটাই বেশি হয়ে যায় যে আমি মানে রুমে থাকলে একা থাকতে পারতাম না। যখনই একা হতাম তখনই সুইসাইড করার ইচ্ছে করতো। তারপর আমি ওড়না পরতে পারতাম না, ওড়না দেখলেই মনে হতো যে আমি ওড়না নিয়ে ফাঁসি নেই। যখন আমার ওরকম খারাপ লাগতো, আমার রুমের যত কাপড় ওড়না জাতীয় যত কিছু আছে আমি নিয়ে পাশের রুমে রেখে আসতাম। ওয়াশরুমে যেতাম, ওয়াশরুমে যে একা থাকতাম ওই সময়টাও মনে হতো আমি ফাঁসি নেই। আচ্ছা, এই ফাঁসি নেওয়ার মোমেন্টটা আপনি ব্যাখ্যা করতে পারেন যে কি মনে হতো, যে ফাঁসি নিলেই আরাম, এরকম কোনো কিছু? হ্যাঁ, মনে হতো যে আমি ফাঁসি নিয়ে ঝুলে পড়ি, তাহলে আমার ভালো লাগবে, হয়তো আমি সবকিছু থেকে মুক্তি পাবো। জীবনের সবচাইতে ভয়াবহতম, এরপরে আর অনুভূতি হয় না। যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে তারা বুঝতে পারবে। একটা কথা আছে না যে সাপের বেদনা সেই বুঝতে পারে, সাপের দংশন যে করেছে, তাছাড়া আসলে বুঝতে পারে না। একটা মানুষ যখন মৃত্যুকে সবচাইতে সেফ মনে করে, একটা মানুষ যখন মনে করে মৃত্যু মানে শান্তি, তার মানে দুনিয়ার সবচাইতে এক্সট্রিম পেইন তার মধ্যে আছে। নইলে কে তার জীবনকে ভালোবাসে না বলেন? সবাই তো তার জীবনটাকে ভালোবাসে। মানে জীবনকে মানুষ যে কত বেশি ভালোবাসে সেটা যখন মানুষ বাঁচতে পারে না, এরকম একটা সিচুয়েশনে পড়ে যায়, তখন বোঝা যায়। আধা ঘন্টা বেশি বেঁচে থাকবে, এর জন্য যদি একটা মানুষকে খুন করতে হয় সেটার জন্য সে রাজি হয়ে যায়। এই হচ্ছে বাঁচার তীব্রতা। তো ওই মানুষটা নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছে, তার মানে তার লাইফটা কতটা পেইনফুল। এগুলো একটু ভাবার বিষয়। হ্যাঁ, কারণ আমরা আসলে সমস্যা কি, আমরা আসলে সবাই পাশের মানুষটাকে নিয়ে ভাবি না, এবং ভাবি না বলে আমাদের জীবনটা অনেক বেশি জটিল। জীবনের সহজ কিছু সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে আশেপাশের মানুষজনকে নিয়ে ভাবা। আপনি যদি আশেপাশের মানুষজনকে নিয়ে ভাবেন, তাহলে আপনার যখন দুঃসময় আসবে তখন ওই মানুষগুলো আপনাকে নিয়ে ভাববে। আর না ভাবলেও আপনি তো হিউম্যান বিং, তাই না? তো আপনার তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আছে, যে দুনিয়াটা তো আসলে এরকম না যে আসলাম, খেলাম, নিজে নিজে ভোগ করলাম, মরে গেলাম, শেষ। ইট ইজ নট লাইফ। এই কারণেই বলছি যে এই ফিলটা খুব জরুরি। কারণ আজকে আপনি যে অবস্থায় আছেন, যদি সেটা ভালো অবস্থা ধরে নেই, কালকে যে আপনি একটা ডিজাস্টার মোমেন্টে থাকবেন না, এই গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? এনার চাইতে হয়তো ভয়াবহ অবস্থায় থাকতে পারেন। ফিলিংসটা আসলে খুবই জরুরি। বলেন, তারপর কি হলো? তো তারপর আমি ওই 2টো এক্সাম খুব কষ্ট করে শেষ করলাম। আমি জানি যে যেদিন এক্সাম হলে অসুস্থ হয়েছিলাম ওটা আমি ফেল করব। আমি আশাই মানে পাশ করব যে এরকম আশা আমার ছিল না। ঢাকাতে যখন ডাক্তার দেখাতাম, ওরা আমাকে থেরাপি নিতে বলতেন, সাইকোথেরাপি।
তো এটা নেওয়া হয়নি। তো এখানে যে ডাক্তারটা দেখাতাম ওনা আমাকে এতটাই পাওয়ারফুল ওষুধ দিতেন, ওষুধ খাওয়ার পরে আমি বালিশে মাথা রাখতে পারতাম না, আমার মাথা মনে হতো যে সম্পূর্ণটা পচে গেছে, সারা মাথা একদম নরম। তারপর আমার মুখ টুক ফুলে ঠোঁটটা আমার এত দূর পর্যন্ত নেমে এসেছিল, কান ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল। তো আমি 15 দিন আমাকে ওষুধ দিয়েছিল, 15 দিন ওষুধ খাওয়ার পরে আমার মানে চুলগুলো অনেক বড় আর সুন্দর ছিল। 15 দিনে আমার মাথার যত চুল পড়ে গেছে, আমার সারা জীবনে কোনোদিন এত চুল পড়েনি। পরে আবার ওনাকে প্রতি মাসে দেখাতে হতো, 15 দিন 21 দিন মানে ডিপেন্ড করতো। তারপর একদিন ওখানে গিয়েছি, যাওয়ার পর দেখি ডক্টর আসেননি, ওনার লেট হবে আসতে, আরেকজন ছিলেন। তো ওনাকে প্রেসক্রিপশন দেখালাম, উনি আমাকে বলছেন যে আপনি কি আমাকে দিয়ে প্রেসক্রিপশন করাবেন? তো বললাম যে হ্যাঁ আপনি করে দেন। পরে ওনা আমার আগের প্রেসক্রিপশন দেখে বলছে কি যে এই ওষুধগুলো মানুষের যখন মানে মেন্টাল যারা অসুস্থ তাদের একদম শেষ পর্যায়ে যখন চলে যায় তাদেরকে এই ওষুধগুলো দেয়া হয়। আর আপনাকে যে ওষুধটা দিয়েছে আপনি বলছেন চুল পড়ে যাচ্ছে, এইটা খেলে মানুষের চোখের ভ্রু পর্যন্ত পড়ে যায়। ও মাই গড। ওনার ওষুধ খেলাম, পরে যাকে দেখালাম ওনারটা খাচ্ছি, মানে একই অবস্থা, কমে না। ওই দেখা যেত যে এমন অবস্থা ছিল যে আমি টিভিতে কোনো কাপলের নাটক দেখতে পারতাম না, পেপারে কোনো কাপলের ছবি দেখতে পারতাম না, রাস্তায় বের হলে কোনো কাপলকে দেখলে আমি অসুস্থ হয়ে যেতাম, আমার খিঁচুনি উঠে যেত। তারপর হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো বিয়ের গাড়ি যাচ্ছে বা কোনো বউ সাজে কেউ যাচ্ছে, তাকে দেখলে অসুস্থ হয়ে যেতাম। এজন্য যখন ওখানে থাকতাম ওই বাসাতে, আমি শুক্রবারে সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম, আমি শুক্রবারে বের হতাম না। ওই দিন হচ্ছে বিয়ে টিয়ে বেশি থাকতো, বিয়ের গাড়ি টাড়ি সাজালে ওইটা দেখলে আমি অসুস্থ হয়ে পড়তাম। তারপরে ঢাকা মেডিকেল কলেজের যাকে দেখাতাম ওনাকে অনেকদিন দেখালাম, কিন্তু কোনো ডেভেলপ হলো না। পরে আমি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছি, ওনাকে দেখিয়ে আমার অনেকটা ডেভেলপ হয়েছে। আমি এখন জব করছি, ভালো আছি। জবটা কবে হলো আপনার? জবটা হয়েছে আমার 2018 নভেম্বরের 15 তারিখে। 2018 নভেম্বর 15 তারিখে ঢাকাতেই? জি, একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আপনি বাংলায় পড়েছেন কিন্তু আপনি কাজ করছেন অন্য ডিফারেন্ট এরিয়াতে। তো নিজেই আর্ন করছেন, নিজেই নিজের সংসার চালাচ্ছেন, নিজের যে সংসার বলতে পারেন ব্যাচেলর লাইফ। জি জি। বিয়ে শাদী হয়নি এখন পর্যন্ত? জি না। আপনার গল্পটা আপনি কেন বললেন রেডিওতে? আসলে আমি বললাম এই জন্য যে একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, তার আত্মবিশ্বাস এবং তার পরিশ্রম থাকতে হবে। যে আমি কিন্তু হার মানিনি, আমি এসএসসিতে 4 বার ফেল করে 5 বারের এসএসসি পাশ করেছি, আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, এবং যখন অনার্স ফাইনাল পরীক্ষা দেয় তখন আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, ভয়ঙ্কর অসুস্থ। মাস্টার্সে যেও আমার সেম অবস্থা, আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছি, আমি সহ্য করতে পারতাম না। তারপরে আমি কিন্তু হার মানিনি। আমিও চাই যে আসলে কেউ যাতে হার না মানে, কেউ যেন হার না মানে। আমি রাইট, বলেন প্লিজ। এবং আল্লাহ যে সত্যি ধৈর্যশীল ব্যক্তিকে পুরস্কৃত করেন, আমার মনে হয় আমি তার চরম দৃষ্টান্ত। ডেফিনেটলি। আমি সবসময় আপনাদেরকে যে কথাটা বলি, দ্য রিয়েল হিরোজ আর অলওয়েজ আননোন ইন দ্য ওয়ার্ল্ড। এই ভদ্রমহিলার কথা কিংবা ভদ্রমহিলার মতো যারা আছেন আমাদের সমাজে, তাদের কথা ইতিহাস কখনো লিখবে না। নাটক, মঞ্চ কিংবা আমি যদি বলি সিনেমায় কিংবা ইতিহাসের বইয়ের পাতায়, মোটা বইয়ের পাতায় যাদের নাম স্বর্ণাক্ষরে লেখা হয়, তারা অনেক হাই প্রোফাইলের মানুষ, আমাদের জায়গা থেকে অনেক হাই প্রোফাইলের মানুষ। কিন্তু আমরা যারা, প্রত্যেকটা মানুষ যারা দেখছেন, যে মানুষটা এখানে বসে আছেন ইনক্লুডিং মি, আমাদের প্রত্যেকের লাইফেই কিছু না কিছু স্ট্রাগল আছে, কিছু না কিছু ব্যাপার আছে যেগুলা কোনো অংশেই তাদের থেকে কম নয়। আপনি মোটিভেশন নিতে পারেন আমাদের দীপার কাছ থেকে, কারণ দীপা হওয়া যায় জীবনে, দীপা হওয়া খুব সহজ। কিন্তু আপনি যদি ফ্লোরেন্স নাইটিঙ্গেল হতে চান, কিংবা আপনি যদি আরও বড় কোনো ফিগার হতে চান, যেটা আপনার ইতিহাসের বই থেকে, মোটা বই থেকে আপনি শিখেছেন, তাহলে জীবনটা অনেক দুর্বিষহ হতে যাবে, কারণ দিস ইজ আ ভেরি ইউনিক পিস। কিন্তু এরকম দীপা সমাজে অনেক আছে, আপনি চাইলেই দীপা হতে পারেন। এরকম অনেক আছে আমাদের সমাজে, যাদেরকে আমি আমার জীবন গল্পে এনেছি, যারা নিজের জীবনটা যদি শুধু হাল ছেড়ে দিত তাহলে হয়তো পৃথিবী থেকে হারিয়ে যেত, কিন্তু হাল ছাড়েনি। এবং তাদের জায়গাটা থেকে স্বাবলম্বী জায়গায় আসাটা, এটা একটা ভয়ঙ্কর রকমের যুদ্ধ, এবং এই যুদ্ধ কোনো অংশেই বিশ্বযুদ্ধের চেয়ে কম নয় আমি মনে করি, কারণ নিজেকে উতরে যাওয়ার যুদ্ধ, এটা অনেক বড় যুদ্ধ। থ্যাংক ইউ, অনেক ভালো থাকেন আপনি। ধন্যবাদ। এই মানুষগুলোর হাতেই অনেক বেশি ক্ষমতা আসা উচিত, আপনার মতো মানুষের হাতে, কিংবা এই মানুষগুলোর হাতেই অনেক বেশি টাকা আসা উচিত। কেন বলেছি জানেন? কারণ আপনি বুঝতে পারবেন যে আপনার মতো যে একজন ভিকটিম আছে তার কষ্টটা কি। প্রিয় শ্রোতা, আপনারা